ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে আপনি হঠাৎ আবিষ্কার করলেন আপনার হাতে গোনা কয়েকদিনের স্মৃতি ছাড়া আর কিছু মনে পড়ছে না, আর আপনি সব মানুষের চেহারাতেই শুধুমাত্র একজনের চেহারা দেখতে পাচ্ছেন। কেমন হবে বিষয়টা? জি হ্যাঁ, আজকের গল্পটা কিছুটা এরকমই। তবে এইটুক শুনে এই গল্প যদি আপনি হালকাতে নেন তাহলে ভুল করতে যাচ্ছেন। কারণ রহস্য, সাইকোলজিক্যাল থ্রিল আর একের পর এক চমকে দেওয়ার টুইস্ট কাকে বলে, এই গল্প আপনাকে শেষে গিয়ে তা বুঝিয়ে দিবে। আর উপর থেকে মালায়ালাম মুভি, তাহলে তো আর কোনো কথাই নেই। মুভির নাম ফেস, অর্থাৎ চেহারা। গল্পের শুরুতেই নিত্যা নামের একটা মেয়েকে দেখতে পাই। নিত্যা তার ঘরের মধ্যে ছিল, তার মোবাইলটা কোথাও পড়ে আছে আর লাগাতার বেজে যাচ্ছে। নিত্যা তার মোবাইলটা খুঁজতে খুঁজতে যখন কিচেনের দিকে যায়, ওইখানে সে মোবাইলটা পেয়ে যখনই সেটা উঠাতে যাবে তখনই বাসার গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে সেখানে বড় সড়ো একটা ধামাকা হয়ে যায়। যেই ধামাকায় মনে হয় যেন নিত্যা সহ তার পুরো বাসা একদম তছনছ। পরবর্তী সিনে নিত্যার চোখ খুলে সোজা হসপিটালে। এই অ্যাক্সিডেন্টে নিত্যা আহত তো হয়েছে, তবে ভাগ্যক্রমে কোনোরকম করে বেঁচে গেছে। নিত্যা চোখ খুলতেই দেখে সে হসপিটালের বেডে, আর তার সামনে দাঁড়িয়ে আছে ডক্টররা। নিত্যার সামনের এই লেডি ডক্টরটা তাকে বলে, নিত্যা ধীরে ধীরে চোখ খুলো, এখন কেমন ফিল হচ্ছে তোমার? নিত্যা জিজ্ঞাসা করে, আমি কোথায়, কি হয়েছে আমার? ডক্টর বলে, তোমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে। গত 4 দিন ধরে তুমি বেহুঁশ ছিলে, এইমাত্রই তোমার হুঁশ এলো। আচ্ছা, তোমার সাথে কি হয়েছে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানো কি? এইখানে শকিং করা বিষয় হচ্ছে নিত্যার আসলে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু মনে নেই। তার শুধুমাত্র অ্যাক্সিডেন্টের আগের 5 দিনের ব্যাপারে তার মনে আছে। ওই 5 দিন ছাড়া এর আগে পরে কি হয়েছে না হয়েছে তার কিছু মনে পড়ছে না, এমনকি অ্যাক্সিডেন্টের দিনটার কথাও। এইসবের মাঝেই সেখানে একটা মেল ডক্টর আসলে যখনই নিত্যা তার দিকে তাকায় তখনই সে যেন ঘাবড়ে তাকে মাইকেল মাইকেল বলে ডাকতে শুরু করে। বলে, মাইকেল, আমার বাসায় নিয়ে চলো। ডক্টরটা নিত্যাকে শান্ত করিয়ে বলে যে, কাম ডাউন, আমি মাইকেল না। এইটা শুনে নিত্যা আরও একটু ঘাবড়ে যায়। বলে, মাইকেল তুমি এমন কেন বলছো? এইভাবে অতিরিক্ত প্রেশার নেওয়ার ফলে নিত্যা আবারও বেহুশ হয়ে যায়। তার পরবর্তী দিন নিত্যা আবারও তার হুঁশে ফিরে আসলে ওই লেডি ডক্টরটা এসে তাকে বলে, তো নিত্যা, ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে এখন কিছু মনে পড়লো কি তোমার, যেটা কিভাবে হয়েছে? নিত্যার এখনও কিছু মনে পড়ছে না। তো ডক্টরও তার কিছু রিপোর্ট চেক করে তাকে জানায়, ওই দুর্ঘটনায় তোমার মাথায় গুরুতরভাবে আঘাত লেগেছে, যার কারণে তোমার কিছু মেমোরি লস হয়েছে। শুধু হাতে গোনা কয়েকদিনের ব্যাপারে তোমার মনে আছে, বাকিগুলো সব কিছু ভুলে গেছ। চিন্তার বিষয় নেই, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় বলো তো, যখন তুমি হুঁশে এসেছিলে তখন ওই ডক্টরকে দেখে তুমি মাইকেল মাইকেল বলছিলে, এই মাইকেলটা কে? নিত্যা বলে, ডক্টর, মাইকেল আমার বয়ফ্রেন্ড, আমরা দুজন এক বাসাতে লিভিং রিলেশনে ছিলাম। ডক্টর বলে, তাইলে সে কোথায় এখন? নিত্যা ফুল কনফিডেন্সের সাথে বলে, আমি যখন হুঁশে এসেছিলাম তখন এসেছিল তো সে আমার পাশে, যাকে আমি মাইকেল মাইকেল বলছিলাম সেই আর কি মাইকেল। ডক্টর বলে, না না নিত্যা, তোমার ভুল হচ্ছে, সেটা তো আমাদের ডক্টর অ্যালেক্স। একটা মহিলাই তোমাকে এখানে হসপিটাল নিয়ে এসেছিল, এনে তোমাকে এখানে অ্যাডমিট করার একটু পরে খবর পেয়ে তোমার মাও এসে এখানে পৌঁছায়, কিন্তু আমাদের ভালো মতোই মনে আছে মাইকেল নামের কেউ তো আসেনি। এইভাবে কথা বলতে বলতে ডক্টর কিছু জিনিস নিয়ে আসার জন্য তার ক্যাবিনে দুজন ওয়ার্ড বয়কে ডাক দেয়। আর এইখানে গিয়ে দেখা যায় শকিংলি নিত্যা এই ওয়ার্ড বয়গুলো চেহারার দিকে তাকাতেও দেখছে এদের চেহারাও সেম টু সেম মাইকেলের মতোই। আবারও ঘাবড়ে গিয়ে নিত্যা জিজ্ঞাসা করতে শুরু করে, কি হচ্ছে কি এসব, দুইটা মাইকেল কোত্থেকে এলো? এবার সন্দেহ করে ডক্টর আবারও তার টেস্ট নেয়। তারপর সেই টেস্টের রিপোর্ট দেখে তাকে বলতে শুরু করে, ওই দুর্ঘটনায় তোমার মাথায় গুরুতর আঘাত লাগার ফলে তোমার পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার নামের একটা রোগ হয়েছে। এরকম কন্ডিশনে এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকমের বিহেভিয়ার ধরা পড়ে, আর তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রতিটা পুরুষের চেহারায় তুমি মাইকেলের চেহারা দেখতে পাচ্ছ। তার সাথে তোমার স্মৃতি নিশ্চয় অনেক ঘনিষ্ঠভাবে জড়িত, তাই ঘটনার সময় তুমি তার চেহারা ভুলতে পারোনি, যার কারণে এমনটা হওয়া। নিত্যা বলে, তার মানে আমি যে পুরুষের দিকে তাকাবই তার চেহারাতে মাইকেলের চেহারা দেখতে পারবো? ডক্টর, এই রোগ কি কখনো ঠিক হবে না? ডক্টর বলে, দেখো নিত্যা, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, মেডিসিনের মাধ্যমে এটা সারানো এটা অসম্ভব। এটার জন্য তোমাকে তোমার সাবকনশিয়াস মাইন্ড স্ট্রং করতে হবে। ধীরে ধীরে তুমি যে স্মৃতিগুলো ভুলে গেছো ওইগুলো রিকভার করতে হবে। এসব ক্ষেত্রে ছোট থেকে ছোট ট্রিগার পয়েন্টও চাইলে তোমার পুরো স্মৃতিশক্তি এনে দিতে পারে, অর্থাৎ এমন কোনো ঘটনা বা এমন কোনো দৃশ্য। তাই তোমার যেটুক স্মৃতি মনে আছে ওইগুলোকে কাজে লাগিয়ে সেখান থেকে বের করার চেষ্টা করো যে কি হয়েছিল তোমার জীবনের সাথে। তো এখান থেকে সিনেমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন নিত্যা
তার বান্ধবী সুমানের সাথে একটা আর্ট গ্যালারিতে গিয়েছিল। ওইখানে দেওয়ালে লাগানো কিছু পেন্টিং দেখে নিত্যা একদমই মুগ্ধ হয়ে যায়। যে পেন্টিংগুলো ছিল ওই রকমই। প্রতিটা পেন্টিংয়ে নিত্যা ভালো মতো দেখতে শুরু করে। তখন সেখানে তাদের আরও একজন বন্ধু আসে। তিনজন যখন এইসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই সেইখানে এন্ট্রি হয় মাইকেলের। নিত্যারা কথায় কথায় এখানে জানতে পারে এই সবগুলো পেন্টিং মাইকেলই ড্রয়িং করেছে। আসলে মাইকেল ছিল একজন আর্টিস্ট, তবে পরিস্থিতির জন্য তাকে অনেক স্ট্রাগলিং করতে হচ্ছে। যাই হোক, ও যে ছেলেটা এসেছিল না, সেইখানে নিত্যাদের সাথে মাইকেলের পরিচয় করিয়ে দেয়। এইখানে মাইকেলের প্রতিটা পেন্টিংয়ের মধ্যেই কোনো না কোনো একটা মেয়ের প্রতিচ্ছবি আঁকা ছিল। তো নিত্যাও এই বিষয়ে আগ্রহী হয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনার প্রতিটা পেন্টিংয়ের মধ্যেই মেয়ে কেন? অন্য কিছু দিয়েও তো একটা দুইটা বানাতে পারেন। এই প্রশ্নে মাইকেল হেসে জবাব দেয়, কারণ হচ্ছে উমেন আর দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েচার অন দ্য আর্থ। যত বড় বড় আর্টিস্ট বড় বড় নামি দামি পেন্টিং দেখবে না, সবগুলো মেয়েদেরকে নিয়েই। কারণ সৃষ্টিকর্তা মেয়েদের বানিয়েছেই ওভাবেই। এভাবে মাইকেল তার উদাহরণ দেয়। একটু পরেই নিত্যার বাকি দুই বন্ধু সেখান থেকে কোনো কাজে বেরিয়ে যায়। ওখানে শুধু নিত্যা এবং মাইকেল ছিল। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। মাইকেলও তাকে তার আঁকা প্রতিটা ছবির ব্যাপারে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ কোন ছবি সে কীরকম ইমোশন দিয়ে বানিয়েছে, কি কি ইউজ করেছে, এসব কিছু আর কি। কথায় কথায় নিত্যাও তাকে বলে পেন্টিং করা তারও অনেক ইচ্ছে, কিন্তু সবার ভাগ্য তো আর আপনার মতো হয় না। কারণবশত আমি আমার এই ইচ্ছেটা বিসর্জন দিয়ে আইটি ফিল্ডে জব করতে হচ্ছে। তবে আপনি অনেক ভাগ্যবান, আপনার যে প্যাশনটা ছিল আপনি সেটা করতে পারছেন। তো এইভাবে মূলত দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। আর এইসব কথাবার্তা দিয়ে দুজন একজন একজনের সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। দুজন একজন একজনের ব্যাপারে অনেক কিছু শেয়ার করে। এখান থেকে সিনও আবারও প্রেজেন্টে চলে আসে। একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল নিত্যার সাথে দেখা করতে এসেছিল। যেহেতু এইরকম একটা ঘটনা হয়েছে, তাই ওই ব্যাপারে তদন্ত করতে এখানে পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবলের চেহারাও নিত্যা মাইকেলের চেহারায় দেখতে পাচ্ছিল। যদিও অনেক আগে নিত্যা ওই ঘটনার ব্যাপারে তার বর্ণনা দিয়ে দিয়েছিল, তারপর পুলিশগুলো এখন তার কাছ থেকে কিছু ছোটোখাটো জিজ্ঞাসাবাদ করতে এসেছে। তো একটু পর নিত্যা তার পুরনো একজন বন্ধুকে কল করে মাইকেলের ব্যাপার জিজ্ঞাসা করে, কিন্তু তার কাছ থেকেও নিত্যা মাইকেলের ব্যাপারে কিছু জানতে পায় না। নিজেও সে অনেকবারই মাইকেলকে কল করার চেষ্টা করে, কিন্তু মাইকেলের মোবাইল সুইচ অফ। এইভাবে প্যারেশান হতে হতে নিত্যা যখন হসপিটালের বারান্দায় ছিল, তখনই সেখান দিয়ে হসপিটালের লোকজন এইমাত্র অ্যাক্সিডেন্ট হওয়া একটা লোককে তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছিল নিত্যার সামনে দিয়েই। এখন এই লোকটার চেহারায়ও নিত্যা মাইকেলকে দেখতে পায়, যা দেখে তো সে একদমই ভয় পেয়ে যায় যে মাইকেলের কি হয়েছে। একজন নার্স এসে কোনোরকম নিত্যাকে শান্ত করে, বলে তুমি শান্ত হও, এ মাইকেল না। তারপর গিয়ে নিত্যা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। সিনে এখান থেকে আবারও আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন নিত্যা এবং তার বান্ধবী সুমান তারা একটা কফি শপে গিয়েছিল কফি খাওয়ার জন্য। ওই কফি শপে তারা দেখতে পায় ওইখানে একটা কোনায় মাইকেল কিছু একটা ড্রয়িং করছে। নিত্যা তো তাকে দেখা মাত্র চিনে ফেলে, গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। দুজনের এটা দ্বিতীয়বারের মতো দেখা ছিল। মাইকেল তো তার মতো করে কাজ করছে। নিত্যা এসে তাকে বলে, আমি কি আপনার কাজে আপনাকে কিছু সাহায্য করতে পারি? মাইকেলও হেসে বলে, ঠিক আছে করো। এই যে দেখো, এইভাবে তুলিটা ধরে এরকম এরকম করে ড্রয়িং করো। তো মাইকেলও শিখিয়ে দেয় আর নিত্যা তার কথা মতো এঁকে যায়। আর এরকমের এই মোলাকাতটা দেখতে দেখতে তাদের মধ্যে আরও একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। সিন আবারও প্রেজেন্টে আসে। প্রেজেন্টে নিত্যার একজন কলিগ তাকে হসপিটালে দেখতে আসে, যার নাম ছিল সারা। নিত্যা সর্বপ্রথম সারার থেকেও মাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে যে সারা, মাইকেলের ব্যাপারে কিছু জানো কি তুমি? সারা মাথা নেড়ে জবাব দেয় না। উল্টো তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল ওই দিন, এরকম দুর্ঘটনাটা কিভাবে হলো। নিত্যা খামোশ হয়ে থাকে, কারণ সে আসলে নিজে জানে না ওই দিন তার সাথে কি হয়েছিল। তার বাসায় এই ব্লাস্টটাও বা কী কারণে হয়েছিল। সারা একটু রাগ দেখিয়ে বলে, এই মাইকেল তোমায় এত সমস্যার মধ্যে ফেলে কিভাবে কোথাও গায়েব হয়ে যেতে পারে? তোমাদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল, নাকি কোনো সেই তোমাকে মারার জন্য এই কাণ্ডটা করেনি তো? শুনে সাথে সাথে নিত্যা বলে, না না, মাইকেল এমনটা করতে পারে না। সে আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো একটা ছেলে সে। নিত্যা সারাকে এরকমটা বলে তো দেয়, কিন্তু তার চেহারায় একটা ভয়ের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। কারণ মাইকেল যদি এইসব নাই করে থাকে তাহলে সে গেল কই? নিত্যার এমন বিপদেও তার কোনো খোঁজখবর কেন পাওয়া যাচ্ছে না? এরই সাথে নিত্যা প্রতিটা পুরুষের মধ্যেই মাইকেলের চেহারায় বা কেন দেখছে। সিনো এখান থেকে আমাদের আবারও একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন নিত্যা এবং তার সে কলিগ বান্ধবী সারা তারা খুব জলদি জলদি তাদের অফিসে এসে পৌঁছে। ওই দিন তাদের অফিসের বাইরেই হঠাৎই নিত্যার নজর পড়ে মাইকেলের উপর।
মাইকেল সেইখানে তার একটা কাজের কারোর সাথে দেখা করতে এসেছিল। তো নিত্যাকে ওইখানে দেখে তার সাথে হাই হ্যালো করে নেয়। মাইকেলের সাথে আবারও দেখা হয়ে নিত্যাও খুব এক্সাইটেড। এরপর নিত্যা তার কাজের ভিতরে চলে যায় আর বাইরে মাইকেল বসে বসে তার জন্য অপেক্ষা করতে শুরু করে। কাজ শেষেই নিত্যা বাইরে এসে দেখে মাইকেল তার জন্য বসে আছে। এভাবেই ধীরে ধীরে দুজনের দেখা সাক্ষাৎ চলতেই থাকে। একসাথে গিয়ে কফি খাওয়া, ঘুরতে যাওয়া, হাসি ঠাট্টা, এগুলো থেকে ঘনিষ্ঠ বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা দুজনের মধ্যে হয়ে যায়। মূলত এইভাবে শুরু হয়েছিল তাদের ভালোবাসাটা। সিন এইখান থেকে আবারও প্রেজেন্ট আসে। নিত্যা অনেকটাই অসহায় হয়ে ডক্টরের ক্যাবিনে বসেছিল। ডক্টরকে জিজ্ঞাসা করছিল যে ডক্টর, আমার এই সমস্যা কখন ঠিক হবে? ডক্টর বলে, নিত্যা আমি তোমায় তো আগে বলেছি যে এটাতে সময় লাগবে। তুমি তোমার এখনের ডেলি রুটিনটা চেঞ্জ করো। এ নাও, এটা একটা সাইকোলজি থেরাপিস্টের নাম্বার। অবশ্যই এর সাথে একবার দেখা করিও। যাও, এখন তুমি তোমার বাসায় যেতে পারো। কথা মতো পরবর্তী সিনেই নিত্যার মা তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে। কিন্তু এখানেও শকিং করা বিষয় হচ্ছে, নিজের বাবার চেহারার মধ্যেও নিত্যা মাইকেলের চেহারা দেখতে পাচ্ছিল। এইখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি, তারা বাপ বেটির মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। ছোটবেলা থেকেই নিত্যার বাবা তাকে একদমই ভালোবাসে না। হর হামেশায় তাকে বকাঝকা করত। তার পছন্দ অপছন্দ এগুলো নিয়েও বাবা তেমন একটা মাথা দিত না, যার কারণে মূলত নিত্যা শহরে চলে যায়। ওখানে লেখাপড়া করে ওখানে চাকরি ধরে। যাই হোক, একটু পর মেরি নামের এই মহিলাটা নিত্যার সাথে দেখা করতে আসে। ও যে নিত্যা এবং তার বয়ফ্রেন্ড মাইকেল যে বাসাটার মধ্যে এতদিন থাকতো না, সেই বাসাটা আসলে এই মেরিরই ছিল। মেরি নিজেও এখনও জানে না তার বাসায় এরকম দুর্ঘটনাটা কিভাবে হয়েছে। নিত্যা এখানে মেরিকে জিজ্ঞাসা করে, ওই ঘটনার পর মাইকেল কি সেখানে গিয়েছিল কি? আপনি কি তাকে কোনোরকম দেখেছেন? মেরি বলে, না বেটা, কই, সে তো আসেনি। আমি ঘরটা পুনরায় ঠিক করার কাজে লেগে আছি, একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাকে দেখতে যেতে পারিনি। তোমরা কি আবারও সেখানে শিফট হবে নাকি আমি অন্য কাউকে দিয়ে দিব? এই প্রশ্নে নিত্যা বলে, দিদি, আমি এখনও কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। ভেবেচিন্তে না হয় তোমাকে পরে জানাবো। এইভাবে তখনের সময়টা পার হয়। এর একটু পর নিত্যা রং এবং তুলি নিয়ে পেপারের সামনে বসে কিছু ড্রয়িং করার জন্য, মানে তার মনে হচ্ছিল যেহেতু তার এবং মাইকেলের সাথে এই বিষয়টা অনেক ঘনিষ্ঠভাবে জড়িত, তাই ড্রয়িং করতে গেলে তার যদি কিছু মনে পড়ে আর কি। এই আশা নিয়ে নিত্যা ক্যানভাসের সামনে বসে কিছু আঁকাআঁকি করে, কিন্তু কোনো কাজ হয় না। পরবর্তী দিন সকালে নিত্যার বান্ধবী এসে তাকে বলে, তোমার কথা মতো আমি পুলিশ স্টেশন গিয়েছিলাম, ওখানে মাইকেলের মিসিং কমপ্লেনও দিয়েছি, কিন্তু পুলিশ এ বিষয়ে তেমন একটা মাথায় দিচ্ছে না। তাদের কথা, মাইকেল তোমাকে ছেড়ে চলে গেছে হবে। নিত্যা, তুমি জানো আজ আমার সাথে সন্দীপ এসেছে। সন্দীপের নাম শুনতেই সিন আবারও আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এই সন্দীপ মূলত ওই অফিসেরই ম্যানেজার যেখানে নিত্যারা কাজ করত। সন্দীপ নিত্যাকে ভালোবাসত, অনেকবার তাকে প্রপোজও করে বসেছিল, কিন্তু নিত্যা সবসময় বিরক্ত হয়ে তাকে রিজেক্টই করেছে। সে নাকি তাকে সবসময় তার একজন বন্ধুর চোখেই দেখে। তো প্রেজেন্টের দিকে সন্দীপ নিত্যাকে দেখতে এসেছে, তার হালচাল জিজ্ঞাসা করছে যে এখন কেমন লাগছে তোমার, পুনরায় অফিসে জয়েন করবে কি? নিত্যা একেও জবাব দেয় যে জানি না, এখনো বলতে পারছি না। মা তো বলছে এখানে থেকে যাওয়ার জন্য, তাই আমিও এখনো কিছু সিদ্ধান্ত নিতে পারিনি। সন্দীপ তাকে বোঝায় যে তুমি কাজে কামে বিজি থাকলেই তো তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, উল্টাপাল্টা চিন্তার দিকে মন যাবে না। এখানে মূলত নিত্যা সন্দীপকেও মাইকেলের চেহারাতেই দেখছিল, আর তার যে এরকমের রূপ হয়েছে, অর্থাৎ প্রতিটা পুরুষের চেহারাতেই মাইকেলের চেহারা দেখার, এটা সন্দীপ এতক্ষণে জেনে গেছে। তো এভাবে সন্দীপ নিত্যাকে বুঝিয়ে সুঝিয়ে চলে যায়। পরবর্তী দিন নিত্যা তার কিছু চেক আপের জন্য তার মাকে নিয়ে হসপিটাল যেতে বের হয়। অর্ধেক রাস্তায় আসতে সে দেখে একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু একটা ড্রয়িং করছে। এখন দূর থেকে নিত্যা তাকে দেখে মনে করে এটা তো মাইকেল। তাড়াতাড়ি সে ট্যাক্সি থামিয়ে দৌড়ে তার কাছে যেতে শুরু করে, গিয়ে পিছন থেকে তাকে মাইকেল বলে ডাকতে শুরু করে। লোকটা বলে ওঠে, আরে আরে ম্যাডাম, কি চাই আপনার? আমি তো মাইকেল না। ওই সময় সেখানে আরও কিছু লোক আসলে তাদের চেহারা তো নিত্যা মাইকেলের চেহারায় দেখতে পাচ্ছিল। এসব দেখে নিত্যার তো হালত খারাপ, ভয়, কনফিউশন সবকিছু একসাথেই। নিত্যা দৌড়ে তাড়াতাড়ি বাসায় ছুটে যায়। বাসায় আসতেই তার বাবা জিজ্ঞাসা করে, তোমরা তো হসপিটাল গিয়েছিলে, এত জলদি চলে এলে যে, তোমার মা কই? নিত্যা অনেক টেনশনের মধ্যে আছে, কোনো জবাব না দিয়েই সোজা ভিতরে তার রুমে চলে যায়। এইসব পর একটু পরেই নিত্যাদের বাসায় দুজন পুলিশের লোক আসে মাইকেলের ব্যাপারে কিছু এনকোয়ারি করার জন্য। এসে তারা নিত্যাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনি এবং এই মাইকেল একসাথে এক বাসাতেই থাকতেন, তার কোনো খোঁজ খবর নেই, আপনার সাথে কি কোনো ঝগড়া হয়েছিল তার? নিত্যা বলে, না তো স্যার, এরকম তো কিছু হয়নি। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশরা জানতে পারে মাইকেলের ফ্যামিলি কোথায় থাকে বা তাদের অ্যাড্রেস, এইসব ব্যাপারে নিত্যা আসলে কিছু জানে না।
যা দেখে পুলিশরা নিত্যার মা বাবার উপরে রাগ দেখাতে শুরু করে যে এইভাবে না জেনে শুনেই অচেনা একটা ছেলের সাথে মেয়েকে এতদিন শহরে একা একা থাকতে দিচ্ছিলেন। না ছেলেটার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন না তার ব্যাপারে। এটা কেমন কাণ্ড আপনাদের? এসব বলে টলে পুলিশগুলো তো সেইখান থেকে চলে যায়। আর তাদের যেতেই পাড়া প্রতিবেশীদের কানে কানে গুচুরপুচুর শুরু হয় যে দেখো দেখো, মেয়ে শহরে গিয়ে কি না কি করে এসেছে, এখন বাসায় পুলিশ এসেছে। অর্থাৎ বুঝতে তো পারছেন পাড়া প্রতিবেশীদের কাণ্ড। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে পুরো গ্রাম, এইভাবে নিত্যার এই সব কিছু পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এক একজন নিত্যার নামে এক একটা বের করছে। সব কিছু আবার নিত্যার কানে আসছিল। উপর থেকে এদিকে মাইকেলের কোনো খোঁজ খবর নেই। ফলে নিত্যার পরিস্থিতি কীরকম তা তো বুঝতে পারছেন। নিত্যাকে তার বাবা অনেক বকা দেয় যে এতদিনে এখানে ছিলি না, আমরা সুখে ছিলাম, এখন তোর কারণে আবারও আমাদের গ্রামবাসীদের কথা শুনতে হচ্ছে। এসব কিছু নিত্যাকে ভিতর থেকে আরও ভেঙে দেয়। ফলে সে সিদ্ধান্ত নেয় সেইখান থেকে আবারও শহরে ফিরে যাবে, আবারও সে তার মতো করে কাজকাম করে নিজের পায়ে দাঁড়াবে। নিত্যা তার সব জিনিসপত্র প্যাকিং করে তার সেই ম্যানেজার সন্দীপকে খবর দিলে সন্দীপ নিজে তাকে নেওয়ার জন্য আসে। নিত্যা তার মাকেও বলে দেয় যে ডক্টরকে আমি দেখিয়ে নিতে পারবো, তোমাদের আর টেনশন করতে হবে না। বলে নিত্যা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। সিদ্ধান্ত নেয় সে নিজেই সব প্রশ্নের উত্তর বের করে ছাড়বে। এইখান থেকে সিন আবারও একটু করে ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন নিত্যা মাইকেলকে ডেকে সোজাসুজি বলে দেয় যে মাইকেল, তুমি কি আমাদের ব্যাপারে সিরিয়াস আছো? আমাদের বিয়ের ব্যাপারে তোমার কি খেয়াল? তো মাইকেলও কোনোরকম সন্দেহ ছাড়াই বলে যে অবশ্যই নিত্যা, কিন্তু এর আগে আমাদের ভালো থেকে একটা ঘর প্রয়োজন, যেখানে খুব আরামসেই আমি আমার সব পেন্টিং সেখানে রাখতে পারবো। তারপর ভালো থেকে একটা জব ধরে একটু সেটেল হব। এরপর আমি আমার বাসায় তোমার ব্যাপারে জানাবো। ব্যাস আরামসে আমাদের বিয়ে হয়ে যাবে। এভাবে কথা বলতে বলতে একটু সামনে গিয়েই মাইকেল নিত্যাকে বলে যে চলো না নিত্যা, আমরা দুজন আপাতত যতদিন বিয়ে না হচ্ছে এক বাসাতেই একসাথে থাকি। যেমন মনে করো লিভিং। এতে করে আমরা দুজন একসাথে আরও বেশি সময় পার করতে পারবো, একজন আরেকজনকে আরও ভালো মতো জানবো। এটা শুনে প্রথম দিকে নিত্যা এত সোজা না করে দেয়, কারণ লোকজন কি বলবে ওটা নিয়ে তার ভয়। তবে মাইকেলও নাছুর বন্দা, সে নিত্যাকে জোরাজোরি করে যায়। এগুলি ভাবতে ভাবতে সিন আবার প্রেজেন্টে আসে। নিত্যার ম্যানেজার সঞ্জয় নিত্যাকে নিয়ে নিত্যার এক বান্ধবীর বাসার সামনে গিয়ে পৌঁছায়। কারণ নিত্যা সিদ্ধান্ত নিয়েছে যতদিন না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততদিন সে তার এই বান্ধবীটার কাছে থাকবে। তো ভিতরে এসে সঞ্জয় নিত্যাকে একটা অ্যাপের ব্যাপারে বলে, যেটার মাধ্যমে সে যে কোনো চেহারা চিনতে পারবে। তবে এর জন্য প্রথমতেই ওই লোকটার একটা ফটো ক্লিক করে সেই অ্যাপের মধ্যে তার ডেটাগুলো স্টোর করে রাখতে হবে। নিত্যা প্রথমে সঞ্জয়কে দিয়ে সেটা করে রাখে। সিন শিফটের পরবর্তী দিন নিত্যা অফিসে গেলে ওইখানে সব মেল স্টাফদের চেহারা সে মাইকেলের চেহারা দেখতে পাচ্ছিল, যেটা তার জন্য অনেক ভয় এবং সংকোচের একটা কারণও। এইখান থেকে পরের সিন আবার নিত্যা তার বান্ধবীকে নিয়ে পুলিশ স্টেশন যায় মাইকেলের ব্যাপারে কিছু জানা গেছে নাকি ওটা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু পুলিশ জানিয়ে দেয় তারা এখনও কিছু জানতে পারেনি। রাতে খেতে বসে নিত্যা তার বান্ধবীকে বলে আমি আমার পুরনো সেই জায়গায় ফিরে যেতে চাই। তার বান্ধবীটা বলে কেন নিত্যা, তুমি ওইখানে কেন যেতে চাচ্ছ? এইখানে যতদিন খুশি থাকতে পারো, এতে আমার এবং আমার স্বামীর কোনো আপত্তি নেই। নিত্যা বলে এরকম কোনো ব্যাপার না, আমার মনে হচ্ছে যদি আমি পুরনো জায়গায় ফিরে যাই তাহলে আমার সব স্মৃতি আবার মনে পড়তে পারে। তো এই আশা নিয়ে পরবর্তী দিনে নিত্যা তার পুরনো বাসা সেখানে গিয়ে পৌঁছে যায় মেরির কাছে। মেরির ছোট্ট একটা মেয়ে আছে অ্যাঞ্জেল, যে কিনা নিত্যাকে আবারও দেখে অনেক হ্যাপি হয়েছে। মেরি নিত্যাকে বলে বাসার কাজ তো এখনও চলছে, যদি তুমি ওভাবে অ্যাডজাস্ট করতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। নিত্যা যেতে যেতে সেই ঘরটাকে দেখে তার পুরনো স্মৃতিগুলো তাজা করার চেষ্টা করছিল, যেখানে সে মাইকেলের সাথে কত আনন্দ মুহূর্তই না পার করলো। এভাবে বাসার ভিতরে ঢুকে নিত্যা সবকিছু দেখছিল। তখন উপর থেকে মাইকেলের করা কিছু পেন্টিং হঠাৎই নিচে পড়ে, যেগুলোতে নিত্যা নোটিস করে প্রত্যেকবারের মতো এই পেন্টিংগুলোতেও সবগুলো মেয়ের পেন্টিংই ছিল। যেগুলো দেখে নিত্যা কিছু একটা মনে করার চেষ্টা করে, মানে তার মাথায় যেন কিছু কিছু স্মৃতি ফিরে আসছিল, এরকমই আর কি। তবে এখনও বিষয়টা তেমন একটা পরিষ্কার হচ্ছে না। যাই হোক, পরবর্তী দিন থেকে নিত্যা সে বাসায় গিয়ে ওঠে, একা একা সেইখানে থাকতে শুরু করে। যখন সে অফিস থেকে বাসায় ফিরে তখন সে গেট দিয়ে ঢোকার সময় বাইরে একটা লোককে দেখে তাকেও মাইকেলের মতোই লাগে। এখন সে তো আর বুঝতে পারছে না যে এটা কি মাইকেল নাকি অন্য কেউ, কারণ সব পুরুষের চেহারাতে তো সে মাইকেলের চেহারা দেখছিল। পরবর্তী সিনে নিত্যা যখন বারান্দায় কাজ করছিল তখনই সেইখানে দুজন লোক আসে। আর এখানে জানা যায় এরা দুজন ছিল আসলে, একজন ছিল মাইকেলের বাবা, আরেকজন নাকি হচ্ছে মাইকেলের ভাই। তারা দুজন মাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য নিত্যার কাছে এসেছে।
মাইকেলের ভাইয়ের নাম ছিল মার্টিন। মার্টিনের সন্দেহ মাইকেলের গায়েব হওয়ার পিছনে নাকি নিত্যারই হাত রয়েছে। নিত্যা তাদের পরিষ্কার জানিয়ে দেয়, তার কি হয়েছে না হয়েছে এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি নিজে তো তাকে খুঁজে বেড়াচ্ছি। ওভাবে দিনটা পার হয়। পরবর্তী দিন নিত্যার ম্যানেজার সেই সঞ্জয় নিত্যাকে নিয়ে আবার অফিসের দিকে রওনা দেয়। সঞ্জয় মূলত এখন নিত্যাকে অফিসে আসা নেওয়া করে। কিন্তু আজ বাসা থেকে বেরিয়ে একটু দূর যেতেই নিত্যার মোবাইলে একটা কল আসলে সে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে তার মোবাইলে তো সঞ্জয়েরই কল আসছিল। এটা দেখে সে তো পুরোপুরি শকড। তার মানে সে এখন যার সাথে যাচ্ছে সেটা কে? সেটা তো সঞ্জয় না। এইখানে জানা যায় এটা মাইকেলের সেই ভাই মার্টিন ছিল। নিত্যাকে সে সুনসান একটা জায়গার দিকে নিয়ে গিয়ে তাকে মাইকেলের ব্যাপার জিজ্ঞাসাবাদ করছিল, কারণ তার সন্দেহ আরও বেড়ে গেছে। বলতে শুরু করে, আমি শুনেছি তোমার নাকি প্রতিটা পুরুষের চেহারাতে মাইকেলের চেহারা দেখতে পাচ্ছ। বিষয়টা তো দেখে অনেক ইন্টারেস্টিং। এই থেকেই তো বোঝা যাচ্ছে তুমি মাইকেলকে কতটাই না ভালোবাসতে। তা না হলে মাইকেলের কোনো একটা আচরণ তোমার মাথায় এমনভাবে প্রভাব ফেলেছে যেটা তুমি ভুলতে পারছো না। তাই যতক্ষণ আমি সত্যিটা জানতে পারছি ততক্ষণ আমি তোমার আশেপাশেই থাকবো। মার্টিনের এই কথাবার্তা শুনে নিত্যা অনেক পরিমাণে টেনশনে চলে যায়। সাথে সাথেই ওখানে সে বেহুশ হয়ে পড়ে যায়। সিন কাট হয়ে পরবর্তীতে তার চোখ খুলে সোজা হসপিটালে। জানা যায় নিত্যাকে সঞ্জয় হসপিটাল নিয়ে এসেছে। নিত্যা হুঁশ আসলে যখন সঞ্জয় তার কাছে যাচ্ছিল, নিত্যা এখন তাকে দেখেও ভয় পেতে শুরু করে। এইখান থেকে সিন আবারও আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন নিত্যা মাইকেলের ড্রয়িং করা কিছু পেন্টিং দেখছিল। যে পেন্টিংয়ের মেয়েটাকে দেখে তার অনেকটা চেনা পরিচিত লাগে। মাথার উপর একটু জোর দিতেই নিত্যার মনে পড়ে পেন্টিংয়ে থাকা ঠিক এই মেয়েটার মতোই সেম একটা মেয়েকে সে একদিন একটা ক্যাফেতে দেখেছিল। তো কৌতূহলবশত নিত্যা ওদের মাইকেলকে জিজ্ঞাসা করে যে পেন্টিংয়ে থাকা এই মেয়েটা কে, কার থেকে অনুপ্রাণিত হয়ে তুমি তাকে ড্রয়িং করেছ। মাইকেলও সোজাসুজি উত্তর দিয়ে দেয় যে কারো থেকে অনুপ্রাণিত কেন হতে যাব, এই সবগুলো আমার ইমাজিনেশন, আমার কল্পনা থেকে তাদের এঁকেছি। নিত্যা তখন সেটাই মেনে নেয়। সিন আবারও প্রেজেন্টে। নিত্যা যখন হসপিটাল থেকে বাসায় ফিরে আসে, রাতের দিকে তার মনে হয় যেন কেউ তার বাসার বাইরে ঘোরাঘুরি করছে, তার উপর নজর রাখছে। বারবার যেন তার দরজায় নক করছে। ভয়ে আতঙ্কে নিত্যা সে রাতটা পার হয়। পরবর্তী দিন সকালে দরজা খুলে বাইরে আসতে নিত্যা দেখে বাসার বাইরে তার বেশ কিছু জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, যা থেকে তার সন্দেহ সঠিক হয় যে কাল রাতে কেউ তার এখানে এসেছিল। একটু পর নিত্যার ম্যানেজার সে সঞ্জয় নিত্যার কাছে আসে। প্রথমতে নিত্যা ওই অ্যাপের সাহায্যে সঞ্জয়কে ভালো মতো চেক করে যে এটা সঞ্জয় নাকি অন্য কেউ। দেখে যে হ্যাঁ এটা সঞ্জয়। তো নিত্যা সঞ্জয়কেও তেমন একটা আর গুরুত্ব দিচ্ছিল না। সঞ্জয় বলে ওঠে যে নিত্যা তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? নিত্যা কাল রাতে যা কিছু হয়েছিল সব কিছু বলে দিন দিন আমার ভয়টা বেড়ে চলেছে, যার কারণে আমার বিহেভিয়ারও ওই রকমই। আমি শিওর কাল রাতে আমার বাসায় সেটা মার্টিন এসেছিল, মাইকেলের ভাই। সে আমার উপরে সন্দেহ করছে। এসব জানতে পেরে সঞ্জয় নিত্যাকে বলে চলো পুলিশ স্টেশন চলো। বলে সে তাকে পুলিশ স্টেশন নিয়ে যায় মার্টিনের বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য। আর এইখানে আসতে তাদের সামনে বড়সড় একটা টুইস্ট আসে, যেটা হচ্ছে তারা যে মার্টিনের ব্যাপারে বলছে সেই মার্টিন নিজেও নাকি একজন পুলিশ অফিসার। যদিও আপাতত সে সাসপেনশন আছে, তবে জলদি সে তার ডিউটিতে জয়েন করবে। তাই জন্য পুলিশ অফিসারটা তাদের বলছিল যদি তোমরা যে মার্টিনের ব্যাপারে বলছো তার বিরুদ্ধে কমপ্লেন করতে যাও তাহলে ওরকম যথাযুক্ত প্রমাণও তো প্রয়োজন। এরকম বিনা প্রমাণে আমরা কিছু করতে পারবো না। এখন প্রমাণের জন্য নিত্যারা কি করে, বাসায় ফিরেই ওইখানে তার বাসার বাইরে কিছু সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। আর ওই দিন রাতের ফুটেজে তারা দেখতে পায় কেউ একজন তার বাসার সামনে এসে তার দরজা খোলার চেষ্টা করছিল। আর শকিং করা বিষয় হচ্ছে এটা মার্টিন ছিল না, বরঞ্চ এটা মাইকেলই ছিল, নিত্যার সেই মিসিং বয়ফ্রেন্ড। সাথে সাথে নিয়ে গিয়ে তারা ফুটেজটা পুলিশকেও দেখায়। পুলিশ তো নিজেরাই কনফিউজড যে প্রথমে তোমরাই তো মাইকেলের মিসিং কমপ্লেন দিয়েছ, এর উপর আবার এখন এইসব। নিত্যা বলে দেয় যে স্যার আপনারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করুন, তারপরে সব কিছু জানা যাবে। এইখান থেকে সঞ্জয় নিত্যাকে নিয়ে তার বাসায় ড্রপ করে দিয়ে যায়। কিন্তু বাসায় আসতেই সে দেখে তার বাসার দরজা জানালা সবকিছু খোলা। সঞ্জয়কে ডেকে বলে যে আমি তো বাসার দরজা সবকিছু বন্ধ করে গেছিলাম। সঞ্জয় সে ভিতরে চেক করে। তখনই তাদের সামনে মাইকেল এসে হাজির। এসে বলতে শুরু করে সারপ্রাইজ নিত্যা বলে সে নিত্যাকে জড়িয়ে ধরে। এরপর সঞ্জয়কেও বলে দেয় যে আমি এখন চলে এসেছি, তুমি যেতে পারো। নিত্যা মাইকেলকে জিজ্ঞাসা করে যে কই ছিলে এতদিন। মাইকেল অনেকটাই ভালোবাসার সহিত জবাব দেয় ওই দিন আমাদের দুজনের ছোটোখাটো একটা ঝগড়া হয়েছিল না, তো আমি তোমার উপর একটু অভিমান করে একটা ট্রিপে চলে গেছিলাম। ওইখানে আমি কয়েকদিন পার করেছি আর আমার মোবাইলটাও চুরি হয়ে যাওয়ায়
তোমার সাথে আর কন্ট্যাক্ট করতে পারেনি, এসবের ব্যাপারেও জানতে পারেনি। মাইকেল এইভাবে নিত্যাকে অনেক কিছু বোঝায় তো ঠিক, কিন্তু নিত্যা এখনও কিছুতে বিশ্বাস করতে পারছে না। সে এখনও কনফিউজড, কারণ তার স্মৃতিশক্তিও এখনও পরিষ্কার না। এইখান থেকে সিন আমাদের আবার একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন নিত্যা পেন্টিং একটা মেয়েকে দেখেছিল, যে ঠিক একই রকমের মেয়েটাকে সে রিয়েল লাইফেও দেখেছে। তখনই গিয়ে নিত্যার মাথায় এই বিষয়টা করা নাড়ে। মাইকেল যে মেয়েগুলো স্কেচ ড্রয়িং করে তারা আসলে শুধু তার ইমাজিনেশন না, সেই মেয়েগুলো আসলে সত্যিকারে এক্সিস্ট করত। এদের মধ্য থেকে যে মেয়েটাকে নিত্যা চিনতে পেরেছিল, সে যেমন তেমন করে ওই মেয়েটার ডিটেলস কালেক্ট করে একদিন সুযোগ বুঝে তার সাথে গিয়ে দেখা করে। তারপর তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে নিত্যা এটা জানতে পারে এই মেয়ের সাথে মাইকেলের অনেক দিনের একটা সম্পর্ক ছিল। তবে মাইকেলের বিহেভিয়ার ছিল নাকি অনেক আজব রকমের, তাই জন্যই মেয়েটা তার সাথে ব্রেকআপ করে নেয়। এখন এটা জেনে নিত্যা মাইকেলের সাথে ঝগড়া করতে শুরু করে যে তোমার যে এরকম অন্য কারোর সাথে রিলেশন ছিল এটা আমাকে আগে বলোনি কেন। মাইকেলও তাকে বোঝানোর চেষ্টা করছে যে নিত্যা ওটা আমার অতীত, তুমি আমার বর্তমান। এখন আমি শুধু তোমাকে ভালোবাসি, কিন্তু এতে কাজ হচ্ছে না। তাদের ঝগড়া আরও বেড়ে যায়। এই গান থেকে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এইদিকে রাতে যখন মাইকেল ঘুমাচ্ছিল তখন নিত্যা চুপচাপ ওই অ্যাপে তার ফটো ক্লিক করে সেটাতে ডিটেলস কালেক্ট করার চেষ্টা করে, যেটা সত্যি মাইকেল কিনা। কিন্তু ঠিকঠাকভাবেই কিছু সে জানতে পারছিল না। তারপর সে সোজা সঞ্জয়কে কল করে, বলে সঞ্জয়, আমার সন্দেহ হচ্ছে আমার বাসায় যে লোকটা আছে সে মাইকেল না। মাইকেলের বিহেভিয়ার আমার ভালো মতো জানা আছে, এর সাথে কিছুতেই সেটা ম্যাচ করছে না। নিত্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলছিল কি, তখনই হুট করে পিছন থেকে মাইকেল এসে তাকে জড়িয়ে ধরতে শুরু করে। নিত্যা তো ভয় পেয়ে যায়। মাইকেল বলতে শুরু করে, এত রাত হয়ে গেল, এখনও তুমি জেগে আছো? চলো চলো ভিতরে চলো, ঘুমাবে। বলে সে তাকে ভিতরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু নিত্যা তো পুরোপুরি কনফিউজড। সে বুঝতে পারছে না এটা মাইকেল নাকি অন্য কেউ, তাই তার টাচও তার আনকমফোর্টেবল লাগছিল। নিত্যা একে একে তার রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। একটু করে চোখ লেগে আসতেই নিত্যা নোটিস করে মাইকেল ধীরে ধীরে তার রুমে এসে তার গলা টিপে ধরে তাকে মারার চেষ্টা করছিল। কিন্তু এর পরবর্তীতে জানা যায় এটা নিত্যার একটা খারাপ স্বপ্ন। সিন শিফট হয় পরবর্তী দিন সকালে। নিত্যা মাইকেলের এক পরিচিত তার বন্ধুর সাথে গিয়ে দেখা করে, যেই মূলত মাইকেলকে প্রথম ওই আর্ট গ্যালারিতে নিত্যাদের সাথে পরিচয় করিয়েছিল। মেন বিষয় হচ্ছে এ কিন্তু এখন ওইটা জানে না যে নিত্যার সাথে এরকম ঘটনা ঘটেছে। নিত্যাকে মাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এই কয়েকদিনের মধ্যে সে মাইকেলকে দেখেছে বা তার সাথে কন্ট্যাক্ট করেছে কিনা। কিন্তু পরিষ্কার বলে দেয় যে কই না তো, মাইকেলের সাথে তো আমার কোনো যোগাযোগই হয়নি, তাকে কোথাও দেখিও নি। এই গান থেকে নিত্যা আরও পরিষ্কার হয়ে যায়, তার মানে যে লোকটা তার বাসায় মাইকেলের পরিচয় দিয়ে আছে সেটা মাইকেল না। বেশ কিছু তদন্ত করে নিত্যা বাসায় ফিরে সঞ্জয়কে ডেকে বলতে শুরু করে যে লোকটা আমার বাসায় আছে সেটা মাইকেল না। নিত্যা এখানে তার কিছু অতীতের ব্যাপারে সঞ্জয়কে বলতে শুরু করে, যে স্মৃতিগুলো তার ধীরে ধীরে ফিরে এসেছিল। নিত্যা এবং মাইকেল যখন তারা একসাথে লিভিং রিলেশনে গেছিল তখন প্রথম সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছিল। তবে এরপর গিয়ে মাইকেলের বিহেভিয়ারে চেঞ্জ আসতে শুরু করে। নিত্যা একদিন জানতে পারে মাইকেল তার ড্রয়িং করা পেন্টিংয়ে তার পুরনো প্রেমিকাকেই ইমাজিনেশন করে ড্রয়িং করত। প্রথমতে তো নিত্যা এদের মধ্য থেকে একজনের সাথে গিয়ে দেখা করে তার কাছ থেকে বিষয়টা জানতে পারে। কিন্তু পরবর্তীতে সে এক ড্রয়িং থেকে একজনের ডিটেলস কালেক্ট করে করে সেম ওই মেয়েগুলোর সাথে গিয়ে দেখা করলে তাদের কাছ থেকে জানতে পারে মাইকেল অনেকগুলো মেয়ের সাথে রিলেশনশিপে ছিল। নিত্যা বুঝে যায় মাইকেল এই মেয়েগুলোর মতোই তার সাথেও চিট করছে। ওই দিনই রেগে মেগে নিত্যা মাইকেলকে গিয়ে ধরলে মাইকেল ওইখানে সব সত্যি বলতে শুরু করে, বলে হ্যাঁ এই সব মেয়েগুলো আমার টেম্পোরারি মডেল, আর তুমিও না, তুমিও সেইটাই। বলে তাদের মধ্যে একটা হাতাহাতি হতে শুরু করে। তারপর জোরজবস্তি সে নিত্যাকে রুমে নিয়ে গিয়ে তাকে মেরে ধরে বেহুশ করে ওইখানে গ্যাস সিলিন্ডার লিক করে দিয়ে সে তাকে মারার চেষ্টা করে, যাতে মাইকেলের এই সত্যিটা তার সাথে দাফন হয়ে যায়। এখন প্রেজেন্টে এইসব জানতে পেরে সঞ্জয় নিত্যাকে বলে, তুমি এইসব কিছু পুলিশকে বলনি কেন? নিত্যা বলে, কিভাবে বলবো, সব কিছু তো আমি ভুলে গেছিলাম, এই তো এইমাত্র আমার সব মনে পড়েছে। এখন এইসব জানতে পেরে এখানে সঞ্জয়ও নিত্যার সাথে আজব রকমের বিহেভ করতে শুরু করে, যা থেকে নিত্যা আন্দাজ করতে পারে এতক্ষণ সে যার সাথে কথা বলছিল ওটা আসলে সঞ্জয় না, বরঞ্চ মাইকেলের সেই ভাই মার্টিন ছিল। আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে মাইকেল এবং মার্টিন তারা দুই ভাই আসলে টুইন, যেটা নিত্যা সবেমাত্র মাইকেলের ওই বন্ধুরা থেকে জানতে পেরেছে। নিত্যা তো এটা জেনে ফেলেছিল তার সাথে বর্তমানে মাইকেলের ছদ্মবেশ ধরে যে আছে সেটা মার্টিনই,
তাই তার চেহারা সামনে নিয়ে আসার জন্যই এতক্ষণ সে মাইকেলের পুরো কাহিনীটা তাকে বলেছে। ওই সময় সেখানে সঞ্জয় এসে পৌঁছে। তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে মার্টিন তাদের দুজনকে মেরে ধরে নিত্যার গলা টিপে ধরে তাকে জানে মারতে যাচ্ছিল। তখনই পিছন থেকে বাড়ির মালিক সেই মেরি এসে মার্টিনের উপর হামলা করে তাকে বেহুশ করে ফেলে। এইসব কিছু থেকে নিত্যার আরও একটা পুরনো স্মৃতি মনে আসে। ওই দিন তার এবং মাইকেলের মধ্যে অনেক ভয়ানক একটা ঝগড়া হয়েছিল, যার মাঝে একটা পেন্টিংয়ের উপর তার নজর পড়ে, যেটার নাম ছিল অ্যাঞ্জেল। সেই অ্যাঞ্জেল অন্য কেউ না, সেটা ছিল এই বাড়ির মালিক মেরির ও ছোট্ট মেয়েটা। এইখানে অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। মাইকেল এই ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলের সাথেও খারাপ করেছে, যার জন্য মূলত অ্যাঞ্জেল সবসময় চুপচাপ থাকতো, তেমন একটা মাইকেলের সামনে যেত না। এই সত্যতাটা জানতে পেরে নিত্যা তখন মাইকেলের উপর আরও বেশি রেগে যায়, তাকে মারার জন্য ছুটে যায়। দুজনের মধ্যে জবরদস্ত ফাইট চলছে। মাইকেল মেয়েদের জীবন নিয়ে খেলা এমন একটা সাইকোপ্যাথ ছিল, যাকে বাঁচিয়ে রাখাটাও নিত্যার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে পড়েছে। রাগ, ক্ষোভ সব কিছু এক জায়গায় হয়ে নিত্যা পাশ থেকে ধারালো কিছু একটা হাতে নিয়ে মাইকেলকে মারতে মারতে তাকে জানে শেষ করে ফেলে। এক মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ হয়ে যায়। এখন মাইকেলের লাশটা নিয়ে সে কী করবে, ওটা নিয়ে সে ভয় পেতে শুরু করে। অনেক ভাবনা চিন্তার পর বাসার পিছনের দিকে পানির একটা ট্যাঙ্ক ছিল, ওটার মধ্যেই নিত্যা মাইকেলের লাশটাকে ফেলে দেয়। তবে সব কিছু ওই দিন মেরি দেখে নিয়েছিল, কিন্তু মেরি নিত্যাকে কিছু বলে না, কারণ মাইকেল মেরির মেয়ের সাথে যেটা করেছে মেরিও সেটা এতক্ষণে জেনে গেছে। তাই সে বিষয়টা ওভাবে নিত্যার উপর ছেড়ে দেয়। এদিকে নিত্যা তো মাইকেলের লাশ গুম করার পর ভিতরে সে পুরো বাসা সাফ করে সব প্রমাণ মিঠায়, সব প্রমাণগুলো মিটিয়ে দেয়। এইসবের মাঝে এইদিকে আগে থেকেই গ্যাস সিলিন্ডারটা লিক হয়েছিল। নিত্যা যখন সব কিছু পরিষ্কার করে মাইকেলের মোবাইলটা খোঁজার জন্য সেটাতে কল দিয়ে ওটা খুঁজছিল, ওই মুহূর্তে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার ফলে জবরদস্ত একটা ব্লাস্ট হয়। যে দুর্ঘটনার ফলে নিত্যার সাথে এইসব কিছু হয়ে যায়, যার পর থেকে তার সাথে কি হয়েছিল তা তো আমরা অলরেডি দেখে নিয়েছি। তবে মাইকেলের সেই টুইন্স ভাই মার্টিনের এটা আগে থেকে সন্দেহ হয়েছিল যে তার ভাইয়ের সাথে নিত্যারা কিছু একটা করেছে, যার জন্যই তো সে মাইকেলের ছদ্মবেশ ধরে নিত্যার কাছে আসে যাতে করে সত্যিটা বের করতে পারে। তবে নিত্যা তার ব্যাপারে জেনে যাওয়ায় সেটা আর করতে পারে না। মাইকেলের এই রহস্য শুধুমাত্র নিত্যা এবং বাড়ির মালিক মেরির মধ্যে বন্দী হয়ে থাকে। বাকি সবার কাছে মাইকেল মিসিং। সবাই মনে করে মাইকেল নিত্যাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। ব্যাস, এইভাবেই এই মাইন্ড ব্লোয়িং মুভিটা এইখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের মুভিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।